আসসালামু আলাইকুম। রাতের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে সংবাদ শিরোনাম। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আস্থা করে নিক্ষেপ করা হোক, বাড়বে না বিদ্যুৎ গ্যাসের দাম, আসামি গ্রেপ্তারের পূর্ব অনুমতি লাগবে না, হাইকোর্টের আদেশ বহাল। নারায়ণগঞ্জের গ্যাসের ৫ শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, অপমান অভিমানে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা। পরীক্ষায় নকল সরবরাহ করা সেই শিক্ষকের বিএডি সনদ ভুয়া। জরুরি বিভাগের সামনে প্রতারণা সরঞ্জাম, ঢামেকে ২১ হুইল চেয়ারের জব্দ। হস্তান্তরের আগেই ৪০ লাখ টাকার বক্স কালভার্টের ফাটল। ভারতের হামলায় মাসুদ আজহারের পরিবারের ১০ সদস্য নিহত। সশস্ত্র বাহিনীকে পাল্টা জবাব দেওয়ার অনুমতি দিল পাকিস্তান। আচমকা টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেন রোহিত শর্মা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন আস্থা করে নিক্ষেপ করে সবার মতামতের ভিত্তিতে নতুন প্রতিবেদন তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। বুধবার জাতীয় প্রেস ক্লাবে ওয়ান ইনস্টিটিউট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বিতর্ক ও পর্যালোচনার শীর্ষক গোলটেবিল বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে বক্তারা প্রস্তাবিত নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনে বিভিন্ন অসঙ্গতি এবং বিতর্কিত অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেন। বিশেষত যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার দাবিকে তারা সব ধর্মের বিরোধী হিসেবে অভিহিত করেন। এছাড়া পতিতাবৃত্তি রাষ্ট্রীয় স্বীকৃতির প্রস্তাবকে উদ্বেগের সঙ্গে বিশ্লেষণ করা হয় এবং বিষয়টি নারী ও পুরুষের অধিকারকে বিপদগ্রস্ত করতে পারলে বলে মনে করা হয়। জনস্বার্থ বিবেচনা করে আপাতত গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বুধবার সচিবালয়ে শিল্পে গ্যাস সংকট নিয়ে উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি বলেন, আমরা যে নতুন মূল্যে গ্যাস আনি সেই তুলনায় গ্যাসের দাম অনেক কম, তবুও আমরা আপাতত গ্যাসের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। বিদ্যুতের কোনো মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছি না। জনস্বার্থ ও শিল্পের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। বুধবার আপিল চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগে শুনানির জন্য আগামী 15 মে দিন ধার্য করা হয়। এর আগে গত 23 এপ্রিল বৈষম্য বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আসামিদের গ্রেপ্তারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে আসামিদের গ্রেপ্তারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিতে হবে মর্মে ডিএমপি কমিশনের পক্ষে স্বাক্ষরিত অফিস আদেশ কেন বেআইনি হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এরপরে আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়। নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ে 3টি বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে বুধবার উপজেলা সাদিপুর, নয়াপুর ও কাঠালিয়াপাড়া এলাকায় এই 3টি স্থানে এই অভিযান পরিচালিত হয়। এ সময় 3টি খাবার হোটেল সহ 2 কিলোমিটার বিস্তৃত 2 শতাধিক বাসা বাড়ির 5 শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার ও বার্নার। পরে অবৈধ সংযোগগুলো এক্সকেভেটর দিয়ে স্থায়ীভাবে সিলগালা ও অপসারণ করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের স্থানীয় ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা ও প্রকৌশলীরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধ সংযোগ বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে, আমরা কাউকে ছাড় দেব না। ফরিদপুরে সালথায় ধর্ষণের শিকার হয়ে অপমান ও অভিমানে আত্মহত্যা করেছে এক কিশোরী। বুধবার উপজেলার গোট্টি ইউনিয়নের ঘরের আড়ায় ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের প্রতাপপুর গ্রামের মোহাম্মদ নিজাম উদ্দিনের ছেলে সোহেল রানা বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
মেয়েটির মা প্রবাসে এবং বাবা ও ভাই জীবিকার তাগিদে বাহিরে থাকেন। এই সুযোগে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয় বলে অভিযোগ ওঠে। গত 14ই মার্চ ওই কিশোরী একা বাড়িতে থাকার সুযোগে সোহেল তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন তার বাবা। এই ঘটনায় তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে সালথাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর গত 20 এপ্রিল রাতে র্যাব অভিযান চালিয়ে পটুয়াখালী থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। রংপুরের মিঠাপুকুরে চলমান এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের হাঁটু ভেঙে পঙ্গু করে দেওয়ার হুমকিদাতা অধ্যক্ষ মাহেদুল আলমের বিরুদ্ধে ভুয়া বিএড সনদ, প্রধান শিক্ষক থেকে শুরু করে পরবর্তী আওয়ামী লীগ নেতার হস্তক্ষেপের অধ্যক্ষ পদে আসীন হওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং অজ্ঞাতকরণে তা থমকে আছে। এদিকে জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মিঠাপুকুর উপজেলার নির্বাহী অফিসার বরাবর ভুক্তভোগী 2 শিক্ষক ও 1 কর্মচারী সহ একাধিক ব্যক্তির করা অভিযোগের সূত্র ধরে জানা যায়, উপজেলার পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজে 2002 সালে মে মাসে সহকারী শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হন মোহাম্মদ মাহিদুল আলম। এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক 2022 সালে 3রা মার্চ অনলাইন ভিত্তিক অডিটে প্রত্যেক শিক্ষক ও কর্মচারীর যাবতীয় তথ্য অনলাইনে আপলোড করার পর দেখা যায় মোহাম্মদ মাহিদুল আলম 2000 সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে 2য় শ্রেণীতে উত্তীর্ণ হয়ে বিএড পাশ করেন। কাগজপত্রের প্রসঙ্গে দেখা যায় 2002 সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদানের পর 2008 সালে মে মাসে তিনি বিএড স্কেল প্রাপ্ত হন ভুয়া সনদে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে থেকে অবৈধ 21টি হুইল চেয়ার জব্দ করেছে প্রশাসন। বুধবার ঢামেক হাসপাতালের উপপরিচালকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব হোসেন জানান, হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে আমরা জরুরি বিভাগের সামনে বিভিন্ন জায়গায় থেকে তালা ভেঙে 21টি হুইল চেয়ার জব্দ করি। পরে হুইল চেয়ারগুলো হাসপাতালের প্রশাসনের নিকট জমা দেওয়া হয়। আমরা প্রায়ই এমন অভিযান করে থাকি। এর আগেও বেশ কয়েকবার হুইলচেয়ার আটক করে প্রশাসনিক ব্লকে জমা দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জরুরি বিভাগের কয়েকজন কর্মচারী জানান, হাসপাতালে এর আগে এসব অবৈধ হুইলচেয়ার কম থাকলেও 5 আগস্টের পর 100টি হুইলচেয়ার নিয়ে দালাল চক্র রোগীদের সঙ্গে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। হাসপাতালে বিভিন্ন অসাধু সরকারি কর্মচারীরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকেন। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় উদ্বোধনের আগেই একটি ব্রিজের ফাটল ধরেছে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে উপজেলার চাঁদপাশা ইউনিয়ন দক্ষিণ রাফিয়াতে বেলায়েত হাওলাদার বাড়ি সংলগ্ন খালের ওপর প্রায় 40 লাখ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণ করা হয়। কিন্তু অতিমাত্রায় অনিয়ম এবং নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে দেখা যায় ব্রিজটি কাজ শেষ হলেও গাইড ওয়ালে ফাটল ও ভেঙে পড়ে যায়। ফাটলের স্থানে বালু সিমেন্ট দিয়ে মেরামত করা হচ্ছে। সম্প্রতি বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দারা দফায় দফায় প্রতিবাদ জানিয়েছেন। এরই প্রেক্ষিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গাইড ওয়াল ভেঙে ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। এই ব্রিজ নির্মাণকালে যথাযথ তদারকি হয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসী। পাকিস্তানের বাহাওয়ালপুরে সুবহানাল্লাহ মসজিদে ভারতের সামরিক বাহিনীর হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারে অন্তত 10 জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এই হামলায় তার আরও 4 ঘনিষ্ঠ সহযোগী নিহত হয়েছেন। পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ মোহাম্মদের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বলে জানান ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। পাকিস্তানি সংগঠন জইশ মোহাম্মদের প্রধানের দায়িত্বে আছেন মাওলানা মাসুদ আজহার। তার এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। জইশ মোহাম্মদের বিবৃতিতে বলা হয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে মাসুদ আজহারের বড় বোন, তার স্বামী, তার ভাগ্নে, তার স্ত্রী, ভাগ্নি এবং পরিবারে 5 সন্তান রয়েছে। এছাড়া ভারতের হামলায় সুবহানাল্লাহ মসজিদের মাসুদ আজহারের ঘনিষ্ঠ আরও 3 সহযোগী নিহত হয়েছেন বলে তিনি জানান। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের আছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা কমিটি। এই কমিটি বলছে, ভারতের হামলার জবাবে সময় অনুযায়ী যথাযথ স্থানে পছন্দমতো প্রতিক্রিয়া জানাবে পাকিস্তান। সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের জন্য অনুমোদন দিয়েছে পাকিস্তান নিরাপত্তা বিষয়ক এই সর্বোচ্চ কমিটি।
বুধবার ভারতের হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের নেতৃত্বে অনুষ্ঠিত এনএসসির বৈঠকের ভারতের হামলার নিন্দা জানানো হয়। দেশটির সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে বলে জানিয়েছে এই কমিটি। জাতিসংঘ সনদে ৫১ অনুচ্ছেদে বরাত দিয়ে এনএসসি বলেছে, নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেওয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। ভারতকে দীর্ঘ সময় পর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে আন্তর্জাতিক ফরম্যাটটিকে বিদায় জানিয়েছিলেন রোহিত শর্মা। গত মার্চে আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি জয়ের পর ওয়ানডেকে তিনি বিদায় বলে ওঠেন গুঞ্জন শোনা যায়। তবে আর একটি ৫০ ওভারের বিশ্বকাপ খেলার আশা রয়েছে তার। এরই মাঝে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই ভারতীয় অধিনায়ক। এর আগে জানুয়ারিতে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাস্কার সিরিজের পর রোহিত টেস্ট থেকে অবসর নেবেন বলে জোর আলোচনা শুরু হয়েছিল, তবে তিনি এখন এই টেস্ট ছাড়বেন না বলে জানিয়ে দেন। এদিকে চলমান আইপিএল শেষে ইংল্যান্ডের মাটিতে ৫ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। আসন্ন সিরিজকে কেন্দ্র করে রোহিতের কাঁধে টেস্ট দলের নেতৃত্বভার থাকা নিয়ে পক্ষে বিপক্ষে কথা হচ্ছিল। ভারতের গণমাধ্যম বলছিল, তরুণ কোনো ক্রিকেটকেই এই টেস্টের অধিনায়ক হিসেবে চাই বিসিসিআই।